ভাবমূর্তি পুনরুদ্ধারে নারায়ণগঞ্জই হতে পারে কমিশনের শেষ সুযোগ, বলছেন নির্বাচন বিশ্লেষকরা। স্বাধীনতার ৪৫ বছর পরও সুনামগঞ্জে চলছে মোহাম্মদ আলী জিন্নার নামে প্রাথমিক বিদ্যালয়, পরিবর্তনের দাবি স্থানীয়দের। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংকটই কারণ, বলছেন সংশ্লিষ্টরা। নানান আয়োজনে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, ধর্মের প্রকৃত বাণী সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান। স্বাগত সারা বাংলার খবরে, আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক। এতক্ষণ দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। শুরুতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রসঙ্গ। নিজেদের মেয়াদে অনুষ্ঠিত সব নির্বাচন নিয়ে সন্তুষ্ট বর্তমান নির্বাচন কমিশন, এমন মত দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী। তিনি বলেছেন, বিগত নির্বাচনগুলোর মতো নারায়ণগঞ্জে নির্বাচন করতে চায় তারা। তবে দ্বিমত পোষণ করে বিশ্লেষকরা বলছেন, মেয়াদের শেষ দিকে কমিশনের ভাবমূর্তি ফেরানোর সুযোগ নারায়ণগঞ্জ নির্বাচন। আরও জানাচ্ছেন প্লাবন রহমান। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এমন ছবি খুব কমই আছে। ফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীর বাড়িতে হেরে যাওয়া প্রার্থী। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠিত খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আসে প্রত্যাশিত ছবি। বিভিন্ন মহলে এখনও প্রশংসিত ওই ৫ নির্বাচন। কিন্তু এর পরের নির্বাচনগুলো নিয়ে আছে বিতর্ক। নির্বাচনের সময় অনিয়ম, জালভোট, সহিংসতা সবকিছু দেখেছে দেশবাসী। এই নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন ছিল, তাদের মেয়াদের নির্বাচনগুলো নিয়ে কতটা সন্তুষ্ট কমিশন? আমি তো সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। আমাদের কমিশন তো সবসময় সন্তুষ্ট বলে আসছে, কারণ আমরা কারো পক্ষে বা কারো বিপক্ষে কাজ করি নাই। এক জায়গায় আগুন দিল, কে দায়ী? এটা কি কমিশন দায়ী, নাকি এটা কোনো রাজনৈতিক দল দায়ী? মামলা হবে, আদালত এই রায় দিবেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে আগের রাতে যেন কেউ সিল না মারে। তার মানে উনি জানেন যে এই ঘটনা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। এই খারাপ হওয়াটা উচিত ছিল না, এটা কন্ট্রোল করা যেত। দায় কমিশনের উপরেই পড়ে। কিন্তু আমি যেটা বলছি, কমিশনের জন্য সাফাই আমি গাচ্ছি না। ধরেন একজন পুলিশকে আপনি এখানে মোতায়েন করলেন, সেই পুলিশ অফিসার যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, নির্বাচন কমিশন কি করতে পারে? আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আর তফসিলের অপেক্ষায় থাকা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনই বর্তমান কমিশনের শেষ নির্বাচন। কি পরিকল্পনা আছে কমিশনের? এখন আপনার নতুন করে কি এমন দেখাবেন ম্যাজিক? নো, উই ডোন্ট হ্যাভ এনি ম্যাজিক ইন আওয়ার হ্যান্ডস। উই উইল ফলো দ্য রুলস রেগুলেশনস অ্যান্ড আইল ডু এক্স্যাক্টলি দ্য সেম থিং হোয়াট উই ডিড আর্লিয়ার। অন্তত বিদায়বেলা একটা নির্বাচন ঠিক মতো করে দেখা দিতে পারে যে তার ইচ্ছা করলে ভালো নির্বাচন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে। কারণ এটা তাদের শেষ সময় মাথায় একটা বদনাম্বর বোঝা নিয়ে যাওয়াটা এটা কেউ চাইবেন না। তাদের কথা তো এখন পর্যন্ত সে আস্থাটা আমরা পাইনি। এই দুই নির্বাচন পর্যবেক্ষকই মনে করেন, ভেঙে পড়েছে নির্বাচনী ব্যবস্থা। দেশের স্বার্থেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বড় প্রয়োজন, যার শুরু হতে পারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে নির্বাচনী উত্তেজনায় ভাসছে নারায়ণগঞ্জ। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েই ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। আজ সকালে এই প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। কথা বলছেন সাধারণ মানুষদের সাথে, ভোটারদের কাছে চাইছেন একবার সুযোগ, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে বিএনপি প্রার্থী সাখাওয়াতের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। গত 13 বছর যাবৎ এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের
মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন সিটি কর্পোরেশন এবং পৌরসভায়। তো এই 13 বছর কিন্তু অনেক সময়, এক যুগেরও বেশি সময় উনি ওনার যে 13 বছর, এই 13 বছরের মধ্যে কি আমরা ব্রিজের ব্যাপারে ওনার কোনো উদ্যোগ নিতে শুনেছি? এই ধরনের কোনো কথা নারায়ণগঞ্জের নাগরিকরা জানে না। সুতরাং উনি তো সুযোগ পেয়েছে, সুতরাং এখানে ওনার দ্বারা এটা হবে এটা নারায়ণগঞ্জবাসী বিশ্বাস করে না। আমি মনে করি যে সারা বাংলাদেশের যে জাতীয় আয় রয়েছে তার একটা সিংহভাগ এই নারায়ণগঞ্জ থেকে আসে। এই নারায়ণগঞ্জের মানুষের দাবি আপনার সরকার শুনতে বাধ্য হবে যদি সেটা দাবির আকারে করা যায়। তো আমি বলতে চাই যে এই সেতু আমার দ্বারাই করা সম্ভব। স্বাধীনতার ৪৫ বছর পরও সুনামগঞ্জে চলছে মোহাম্মদ আলী জিন্নাহর নামে প্রাথমিক বিদ্যালয়, অথচ শোষণ বঞ্চনা থেকে মুক্তিকামী মানুষের ওপর ৭১-এ গণহত্যা চালায় পাকিস্তান। সেই দেশের জাতির পিতার নামে এদেশে এখনও শিক্ষা প্রতিষ্ঠান চলায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিজয়ের মাসে তা পরিবর্তনের দাবি সর্বসাধারণের। প্রতিনিধি বুরহান উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রূপাবলী গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় ভবন এটি, যার উপরে উঠছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের জাতীয় পতাকা। এই স্কুলে শিক্ষার্থীরা পড়ছে স্বাধীনতা অর্জনের গল্প, আর সারা দেশে চলছে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি। এমন প্রেক্ষাপটে জিন্নাহ নামে স্কুল নিয়ে ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। ছাত্ররা প্রায় সময় জিজ্ঞাসা করে যে ম্যাডাম, এটা এই স্কুলের নামটা জিন্নাহ মেমোরিয়াল কেন? এখন বাচ্চাদেরকে আমরা কি বলবো? এখনো জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে জামালগঞ্জ থানায় একটা স্কুল আছে। আমাদের এই ব্যর্থতা এই ব্যর্থতা শিক্ষা বিভাগের। 1947 সালে ভারত ভাগের পর প্রতিষ্ঠা করা হয় জিন্নাহ স্কুল। ৭১-এ দেশ স্বাধীনের পর এসব স্থাপনার নাম পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হলেও অজানা কারণে বন্ধ হয়ে যায় সেই উদ্যোগ। আমরা অনেক চেষ্টা করছি স্বাধীনতার পরপরই স্কুলটার নাম পরিবর্তন করার জন্য, কিন্তু কেন যেন এটা হচ্ছে না। রাজনৈতিক নেতাদেরও জানাইছি, চেয়ারম্যান সাহেব ওনাদেরও বলছি, কিন্তু এখন পর্যন্ত নামটা আর বদলায় নেই। এই ব্যাপারে যোগাযোগ করা হলে বিজয় দিবসের আগেই জামালগঞ্জের এই বিদ্যালয়ের নাম পরিবর্তনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। জামালগঞ্জ উপজেলায় একটা মহাদের জিন্নাহ নামে একটা বিদ্যালয় আছে, সেইগুলির নাম 16 ডিসেম্বর পূর্বে কিন্তু আমরা মুসলিমের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নিয়ে দিয়েছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বিজয়ের মাসের মুক্তিযুদ্ধের কথা। নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উদযাপিত হচ্ছে হানাদার মুক্ত দিবস। মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে বিজয় মেলা মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এদিকে মানিকগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শুরু হচ্ছে 15 দিনব্যাপী বিজয় মেলা। জেলার মুক্তিযোদ্ধারা 1991 সাল থেকে এই মেলা পরিচালনা করে আসছে। মেলায় প্রতিদিন স্বাধীনতার আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আসনের অভাব ও সেশন জটের কারণে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ বাড়ছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলছে, আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্যই শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ই রাজনৈতিক সহিংসতার কারণে প্রায় বন্ধ হয়ে যায়, আর এতে সেশন জটে পড়তে হয় শিক্ষার্থীদের। আর এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতেই অনেকেই এখন ভর্তি হচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমার তো পাবলিক থেকেও বেটার মনে হয়, কারণ ফার্স্ট অফ অল কোনো সেশন জট পড়ে না, রেগুলার ক্লাস হয়। দেন টিচাররা অনেক বেশি, যেহেতু স্টুডেন্ট একটু কম থাকে, তো অনেক বেশি আমাদের প্রতি কনসেন্ট্রেট দিতে পারে। মোর ওভার পাবলিক ইউনিভার্সিটির যেসব হ্যারাসমেন্ট বা অনেক প্রবলেমস বা কমপ্লিকেশনস ফেস করতে হয়, ওগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে কমপ্লিকেশনস ফেস করতে হয় না। সময় উপযোগী সিলেবাস প্রণয়ন, বৃত্তির সুযোগ এবং সময় কম লাগায় শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বলে মনে করেন কর্তৃপক্ষ। খুব মানসম্মত
শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের কোনো সেশন জট নেই, যথাসময়ে পরীক্ষা হয় এবং আমাদের শিক্ষকরা ক্লাস নেন। আর সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে নির্বিঘ্নে পুরো সময়টা কাজে লাগিয়ে সময় মতো তাদের শিক্ষা কার্যক্রমটা শেষ করার সুযোগ এখানে বেশি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসেব মতে চট্টগ্রামে 60টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে তাদের একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানান আয়োজন ও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ববহ। এই দিনের বিভিন্ন আয়োজন থেকে প্রকৃত ইসলামের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ষোলশহর আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সকাল থেকে লাখো লাখো নবী প্রেমীদের পদচারণায় উৎসবমুখর ছিল বন্দরনগরী চট্টগ্রাম। শোভাযাত্রাটি নগরীর মুরাদপুর থেকে বের হয়ে নগরীর চকবাজার, আন্দরকিল্লা সহ সব সড়ক প্রদক্ষিণের পর আবার সুন্নি মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে গাউসিয়া কমিটি, সুফি ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। নগরীর শিরোইল কলোনি থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারও শিরোইল কলোনিতে গিয়ে শেষ হয়। আর এই শোভাযাত্রাকে ঘিরে নগরী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা বলয়। খুলনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দিবসটির পবিত্রতা রক্ষায় শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপি। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাশীপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল আমিন। সুনামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা দরবার শরীফের ভক্তরা এই র্যালির আয়োজন করেন। কয়েক হাজার ভক্ত ইসলামী ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শহর প্রদক্ষিণ করে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে এক বিশাল র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় গিয়ে শেষ হয়। পরে নিমতলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ সভাপতি আলহাজ মোহাম্মদ রইস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলার খবর নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সারা বাংলায়। আবারও নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গ। নাসিক নির্বাচনের হালচাল জানতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রামিম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আমরা এই মুহূর্তে রামিমের জন্য অপেক্ষা করছি। রামিম, আমরা যেটা জানতে পেরেছি বিএনপির মহাসচিব বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন, তো সেখানকার সর্বশেষ অবস্থা কি দেখছেন? আপনি যেমনটি জানেন যে আজকে যেই প্রচারণা, সেই প্রচারণার খবর আমরা জানানোর জন্য মূলত প্রথমে সাখাওয়াত হোসেনের সঙ্গে ছিলাম এবং সাখাওয়াত হোসেনের সঙ্গে আমরা যখন প্রচারণা থেকে আমরা দেখেছি যে সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে আজকে প্রচারণায় অংশ নিয়েছেন এবং বন্দর থানার বিভিন্ন জায়গাতে তিনি প্রচারণা চালিয়েছেন এবং প্রচারণার ফাঁকে যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তাদের সমন্বয়ে একটা যেই পথসভা, সেই পথসভাও তিনি করেছেন। পথসভার যে বক্তব্য, সেই বক্তব্যের মূল বক্তব্যটা ছিল আসলে এই নারায়ণগঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে তারা
বিএনপি বলছে যে এটিকে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন এবং এর মাধ্যমে গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনতে চায় এই দেশে, এটা হচ্ছে বিএনপির বক্তব্য। পাশাপাশি আমি এই মুহূর্তে যে এলাকায় দাঁড়িয়ে আছি এখানে কিছুক্ষণ আগে সেলিনাহাত আইভী তার প্রচারণা চালিয়ে গেছেন, অর্থাৎ নারায়ণগঞ্জের যে 27টি ওয়ার্ড রয়েছে সেই 27টি ওয়ার্ডের মধ্যে 25 নম্বর ওয়ার্ড, এটি যেই বন্দর থানা সেই বন্দর থানার অন্তর্ভুক্ত একটি ওয়ার্ড এবং এই প্রত্যন্ত অঞ্চলে কিছুক্ষণ আগে তিনি প্রচারণা চালিয়েছেন এবং তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে যেটি সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে সেলিনাহাত আইভী তার যেই 13 বছরের যেই ক্যারিয়ার সেই 13 বছরের ক্যারিয়ারে কিন্তু অনেক কাজই নারায়ণগঞ্জের যেই প্রতিশ্রুত ছিল সেগুলো করতে পারেননি, এরকম একটা অভিযোগ তিনি করেছেন। তো সেই বিষয়ে সেলিনাহাত আইভীকে আমরা জিজ্ঞেস করেছিলাম এবং তিনি যেটি বলছেন যে একটা নতুন সিটি কর্পোরেশনে 5 বছরের মধ্যে যতখানি কাজ করা সম্ভব ততখানি কাজ তিনি করেছেন। তিনি দাবি করছেন যে সর্বোপরি 60 থেকে 70 ভাগ কাজ তার সম্পন্ন হয়েছে, আরও 30 থেকে 40 ভাগ কাজ যেটা বাকি রয়েছে তিনি যদি আবার নির্বাচিত হন সেই কাজ তিনি সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি তিনি বলছেন যে বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে 90% কাজও তিনি শেষ করতে পেরেছেন। সেই কারণে যেই অভিযোগটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে করা হচ্ছে তিনি বলছেন যে জনগণ তার কাজ দেখবে এবং কাজ দেখেই আসলে তাকে ভোট দেবে, তিনি সেটাই বিশ্বাস করেন। পাশাপাশি তিনি বলছেন যে তার ব্যক্তিগত ইমেজটাকে তিনি কাজে লাগাচ্ছেন সত্যি কথা, কিন্তু নৌকা প্রতীকটাও তার জন্য একটা বড় শক্তি এবং এই দুটি সমন্বয়ে মূলত তিনি প্রত্যাশা করছেন যে 22 ডিসেম্বরের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি জয়যুক্ত হবেন। এবং মোটামুটি যদি আমরা বলি যে বড় দুই প্রতীক অর্থাৎ বিএনপির ধানের শীষ এবং আওয়ামী লীগের নৌকা, এই দুটি প্রতীককে কেন্দ্র করে এই নির্বাচন একরকম আবর্তিত হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে আরও প্রার্থী রয়েছেন, অর্থাৎ মেয়র প্রার্থীরা এই দুজন প্রার্থীর বাইরে আরও 5 জন মেয়র প্রার্থী রয়েছে, কিন্তু মূল আলোচনা কিন্তু ঘুরে ফিরে এই দুজন প্রার্থীকে কেন্দ্র করে আসছেন এবং ভোটাররাও এই নৌকা, ধানের শীষ, সেলিনাহাত আইভী এবং সাখাওয়াত হোসেন তাদের মধ্যে থেকেই মূলত আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা জানেন যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে 27টি ওয়ার্ড, সেই 27টি ওয়ার্ডে মোট 156 জন কাউন্সিলর প্রার্থী এবং পাশাপাশি 38 জন রয়েছেন নারী কাউন্সিলর প্রার্থী, অর্থাৎ প্রার্থীর সংখ্যা কিন্তু বেশ বেশি। এবং আমরা পুরো এলাকা বিভিন্ন জায়গায় যতদূর পর্যন্ত ঘুরেছি সব জায়গাতে দেখেছি যে পোস্টারে পুরো এলাকা ছেয়ে গেছে এবং 22 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকা যারা ভোটার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ প্রত্যেকের মনে এবং মুখে এই নির্বাচনই কিন্তু ঘুরে ফিরে আসছে। আর আজকে জানেন যে আজকে 13 তারিখ ইতোমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সেই হিসেবে কিন্তু 10 দিনও বাকি নেই এই নির্বাচনের। এ কারণে প্রার্থীদের মধ্যে ব্যস্ততাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং তারা যতটা পারছেন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর বন্দর সব জায়গাতে ছুটে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তো মোটামুটি পার্থ এখন পর্যন্ত এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রামি আপনাকে, আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যুক্ত হব। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং সেখানকার প্রার্থীদের প্রচারণার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। হঠাৎ ঠান্ডায় যুবথুবু হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। তবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পৌষ আসতে আরও কয়েকদিন বাকি, এরই মধ্যে উত্তরাঞ্চল পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতের জন্য কিছু দেখা যায় না, গাড়ি ঘোড়া চলাচল কম হচ্ছে। শীতের কারণে থাকতে পারছি না, দিন রাতে সোজা কুয়াশা, রাতে দিনের 12টা কুয়াশা ছাড়ে না, বেলা 1টার সময় সূর্য দেখা যায়। এদিকে শীত বেড়ে যাওয়ায় ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের আয় গেছে কমে। শীত বস্ত্রের অভাবে কষ্টও বেড়েছে তাদের। কোনো কাপড় চোপড় নাই, ল্যাপটপ নাই, আমাদের বাচ্চা কাচ্চা বেলা 11টা পর্যন্ত ঘর থেকে বাইরে হইতে পারে না। গরিব মানুষ, কথায় কাপড় চোপড় পাবো, কথা বলবো। তবে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বলে জানালেন জেলা প্রশাসক। পঞ্চগড় জেলাটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, সেই হিসাবে দেশের অন্যান্য জেলার চেয়ে পঞ্চগড় জেলায় শীতের প্রকোপ অনেকটাই বেশি। ইতিমধ্যেই শীতের প্রচণ্ডতা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি বর্তমান বছরে বেসরকারি সংস্থা এবং সরকারের বরাদ্দের মাধ্যমে আমরা আমাদের এই শীতার্ত জনগণের শীত অনেকটাই লাঘব করতে পারব। পঞ্চগড়ে এখন পর্যন্ত সরকারিভাবে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে 21,410 পিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই 7টি নৌকা ও 26 জন রোহিঙ্গাকে
ফেরত পাঠিয়েছে বিজিবি। বিজিবি জানায় নাফ নদীর জলসীমার শূন্য রেখা অতিক্রম করে 3টি পয়েন্ট দিয়ে 7টি নৌকায় রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমার অভ্যন্তরে ফেরত যেতে বাধ্য করে। প্রতিটি নৌকাতে 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। অপরদিকে উখিয়ার পালংখালী সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতে চাওয়া 26 জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। মিয়ানমারের রোহিঙ্গা ও মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ নামে একটি ইসলামী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের টাউন হল চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সার সিনার দারুন সুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ শরাফত আলী। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের এদেশে জায়গা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া মিয়ানমারের মুসলমানদের রক্ষার জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারা। স্বামী আর শ্বশুর শাশুড়ির নির্মম নির্যাতনে 12 দিনের সন্তান নিয়ে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন টাঙ্গাইলের চান আমুলা গ্রামের ফাতেমা আক্তার লিয়া নামে এক গৃহবধূ। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন চালায় ফাতেমার স্বামী শফিকুল ইসলাম ও তার বাবা মা। টাঙ্গাইল প্রতিনিধি তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2010 সালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অলওয়া ইউনিয়নের চাঁদ আমুলা গ্রামের বাসিন্দা শফিকুলের সাথে যৌতুক দিয়েই বিয়ে হয় ফাতেমার। বিয়ের 2 বছর ভালো গেলেও পরবর্তীতে আবার যৌতুকের দাবিতে নির্মম নির্যাতনের শিকার হন ফাতেমা। এবছরের 6 ডিসেম্বর রাতে ফাতেমার ঘরে ঢুকে শ্বশুর শাশুড়ি তার হাত পা ধরে রাখে আর স্বামী শফিকুল দা এনে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী আমার বুকের উপরে পয়সা সাইডে মুখের ভিতরে হাত দিয়ে সাইডে পরে দুইজনে 2 হাত করে সেরা এমনভাবে আঘাত করছে। আমি খালি এতটুকু বুঝছি যে টিনের ভিতরে কাঠের ভিতরে বাইরালি কেমন শব্দ হয় না, ওরকম শব্দ আমি অনুভব করতে পারছি। পরে আমার প্রতিবেশীরা এই হসপিটালে ভর্তি করেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে ফাতেমা, আর তার পাশে শুয়ে হাত পা নাড়াচ্ছে 12 দিনের সন্তান। চিকিৎসকরা জানালেন মাথা ও ঘাড়ে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে ফাতেমার। শরীরের অবস্থাও ভালো না। যেটা দেখে আসলাম তার চোখের নিচটা বেশ ভালো শৈলী গেছে এবং তাকে মনে হচ্ছে যেন ওকে মেরে ফেলার উদ্দেশ্যেই ওকে আঘাত করা হয়েছে। এদিকে এই ঘটনায় ফাতেমার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে স্বামী শফিকুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। গহনাপাতি দেওয়া হয়েছে, পয়সাপাতি আমি পাইনি যতটুকু সাহায্য করছি। এরপরে 50-60 হাজার টাকা সিজারিতে দেওয়া হলো। আমি অসহায় একদম। তারপর মাঝে মধ্যে এরকম মেয়েকে চাপ দিত টাকার জন্য। ফাতেমাকে যৌতুকের দাবিতে তার স্বামী নির্যাতন করে শিশু নির্যাতন দমন আইন 2000 এবং সংশোধন 2003-এর 11 খ ধারায় গুরুতর জখম, যেটা 11 খ গুরুতর জখম, সে ধারা মতে আমরা মামলা নিয়েছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণপরিবহন সংকটে বন্দর নগরীতে মানুষের ভোগান্তি যেন বাড়ছেই। চট্টগ্রামে মানুষ যে হারে বাড়ছে সেই হারে বাড়ছে না গাড়ির সংখ্যা। ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সবাইকে পোহাতে হয় চরম বিড়ম্বনা। নয়নবুরা জয়ের তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট। নগরায়নের হিসাবে রাজধানীর পরই চট্টগ্রামের অবস্থান। এই শহরের উন্নয়নের সাথে সাথে লোকসংখ্যাও বেড়েছে গেল কয়েক দশকে, কিন্তু সেই হারে বাড়েনি গণপরিবহনের মান ও সংখ্যা। তাই প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। গাড়ি নাই বললেই চলে, গাড়ি একদম পাওয়া যায় না। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছি আমি, প্রায় আধা ঘন্টার মতো। নতুন বিয়ে যাইতে পারিনি। এই গাড়িতে প্যাসেঞ্জাররা ভালো সার্ভিস পাইতে হলে আরও ভালো কোম্পানি নতুন নতুন গাড়ি রাস্তায় নামানো হলে ভালো হবে। নারীদের জন্য আলাদা বাস সার্ভিস না থাকায় কর্মক্ষেত্রে যেতে বিপাকে পড়েন তারা। এছাড়া সমস্যায় পড়তে হয় কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদেরও। অনেক সংকট, ভার্সিটি যেতে তো অনেক প্রবলেম হয়। 3 নম্বর বাসের বেশি অভাব আসলে। যেগুলো পাওয়া যায় ওগুলোতে উঠা যায় না, বাস তো একেবারে উঠাই যায় না মহিলারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এখনই ঢেলে সাজানো না গেলে ভবিষ্যতে এই সমস্যা চরম আকার ধারণ করবে। মানসম্মত যানবাহন না থাকার কারণে পর্যাপ্ত সংখ্যক আমাদের মধ্যবিত্ত শ্রেণীর অনেক প্যাসেঞ্জারই
বা একটু উচ্চ মধ্যবিত্তবর্তী শ্রেণীর প্যাসেঞ্জার যারা এখন ছোট ছোট যানবাহনে চলাচল করে তারা বড় যানবাহনে অভ্যস্ত হচ্ছে না এবং এতে রাস্তার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। গণপরিবহন নিয়ে মাস্টার প্ল্যান থাকলেও তা বাস্তবায়নে এতদিন কোনো উদ্যোগ নেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এখন অবশ্য তারা বলছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্যাংক একটা চিঠি দেওয়া হয়েছিল যে চট্টগ্রামের আরবান ট্রান্সপোর্ট যে সিস্টেম, এখানে আমাদের গণপরিবহনটাকে কিভাবে ইনকর্পোরেট করা যায় এবং সাধারণ মানুষের কর্মস্থলে যাওয়া এবং কর্মস্থল থেকে ফেরা এই দুটোকে স্বল্পতম সময়ে কিভাবে অর্জন করা সম্ভব এই বিষয়ে একটা স্টাডি করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তা আমাদের মন্ত্রণালয়ের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড ব্যাংক একজন প্রতিনিধি পাঠায়, তাদের ট্রান্সপোর্ট এক্সপার্টকে পাঠায় এবং তারা এসে প্রথমে আমাদের সঙ্গেই এ বিষয়ে আলোচনা করে। তারা সিডিএকে ফোকাল পয়েন্ট হিসেবে ধরে তারা এই স্টাডিটা করতে চায়। সেবামূলক এই খাতের উন্নয়ন না করে শুধু রাস্তাঘাটের উন্নয়ন করলে সুফল পাওয়া যাবে না বলেই মনে করেন নগরবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী মহানগরীর শহররক্ষা বাঁধে 2 বছর আগে সৌন্দর্য বর্ধনের জন্য 16 লাখ ব্যয়ে বাগান তৈরি করা হলেও ফুল ফোটেনি। অযত্ন আর অবহেলায় পুরো প্রকল্পই ভেস্তে গেছে। এখন সেই বাগান নতুন করে ঢেলে সাজাতে আরও 4 কোটি টাকা খরচের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মহানগরীর শামকদুম কলেজ থেকে পঞ্চবটি এবং তালামারি শহীদ মিনার হয়ে বাদুরতলা পর্যন্ত বাঁধে 2014 সালের শেষের দিকে তৈরি করা হয়েছিল বাগান, আর এজন্য উজাড় করা হয় বাঁধের ঢালে থাকা গাছ। কিন্তু 6 মাসের মাথায় সেটি হয়ে পড়ে গোচারণ ভূমি। সিটি কর্পোরেশনের তদারকি না থাকায় অল্প সময়ে ফুলবাগান রক্ষার জন্য বাঁশের বেড়া, আরসিসি খুঁটি ও নেটের বেষ্টনী ভেঙে পড়ে। সিটি কর্পোরেশনের লোক আসে না, আইসে মাঝে সাঝে আসে একটু করে আবার চলে যায়। তারপরে যে বাতা টাতা ভাঙা যে প্রথম করেছিল ওইভাবেই আছে। দেখার জন্য কোনো লোক নাই। এসব লোক যদি থাকতো, যে গরু বকরি যদি বন্ধ হতো তাহলে এগুলো ক্ষয়ক্ষতিটা হতো না। তবে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র বলছেন আগে নেওয়া ওই প্রকল্পটি সঠিক হয়নি, ফলে টাকার অপচয় হয়েছে। বাঁশ তো আজকে আছে কালকে থাকবে না, বর্ষা বা এত বড় বর্ষা গেল, বৃষ্টি ভালো হয়েছে তো সে কারণে ওগুলো নষ্ট হবেই। তো সিদ্ধান্তটা তো সঠিক ছিল না, এটা অপচয়। 16 লাখ টাকার প্রকল্প রক্ষা করতে না পারলেও একই প্রকল্পে এবার প্রায় 4 কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এজন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। কাজ শুরু হবে রিসেন্টলি, হলে ওইটার আরও দৃষ্টিনন্দন হবে। এই পাশে তো রাস্তা ওয়াইড হচ্ছে, সব মিলিয়ে একটা দেখার মতো জায়গা হবে আর কি। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসক পরিষদের 2 গ্রুপের নেতৃত্বে কোন্দলের জের ধরে সন্ত্রাসীদের হামলায় 1 ইন্টার্ন চিকিৎসক সহ 5 জন আহত হয়। এই ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। বরিশালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের বাসায় 13 বছরের এক গৃহপরিচা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করায় অভিযোগ উঠেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, সোমবার রাত 10টার দিকে নগরীর জর্ডন রোডের ভাড়া বাসার বারান্দায় পরিবারের সদস্যরা গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত রাজিয়াকে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনের দাবি, তার বাড়ির পাশের আরেক বাসার গৃহকর্মী মিলনের সাথে রাজিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় ভয় পেয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে। পুলিশ জানিয়েছে আজ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলে ছোট হয়ে আসছে নড়াইলের শতাব্দী পুরনো ওয়েলিংটন মাঠ। নানা প্রক্রিয়ায় ধীরে ধীরে মাঠটি গ্রাস করা হচ্ছে। ফলে নড়াইল জমিদারির অন্যতম নিদর্শন এই মাঠটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। সাজ্জাদ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশদের প্রতিষ্ঠিত ওয়েলিংটন মাঠ স্থানীয়ভাবে কুড়ির ডোব নামেই পরিচিত। প্রাচীন জমিদারি প্রথার নিদর্শন নড়াইলের এই মাঠের চারপাশে এখন চলছে দখল বাণিজ্য। বেশিরভাগ অংশে বস্তি তৈরি করে বসবাস করছেন লোকজন, কোনো জায়গায় দোকান তৈরি করে ভাড়া দেয়া হয়েছে। এই মাঠে গরু ছাগল এবং আশপাশের বসতি আসে মাঠ দখল হয়ে যাচ্ছে। মাঠের যে পরিবেশ নষ্ট হয়ে গেছে সেগুলো যাতে পুনরুদ্ধার করা যায় সেইভাবে আমরা সেইভাবেই চাই।
দেশভাগের আগে এই মাঠ ব্যবহার হতো ফুটবলে বড় আসর আয়োজনে, কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। মাঠের মাঝখান দিয়ে বানানো হয়েছে পায়ে হাঁটার রাস্তা, চড়ানো হচ্ছে গবাদি পশু। চারিপাশ থেকে লোকজন বাড়িঘর দিয়ে ভরে ফেলতেছে, মাঠে মেলা হয়ে অনেক জিনের হয়ে অনেক অপরিষ্কার হয়েছে, খেলার কোনো উপযোগী থাকতেছে না। আমরা চাই আবার সাবেকভাবে এই মাঠটা খেলার উপযুক্ত করতে। তবে অবৈধ দখল নিয়ে এখনই ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এই মাঠে একটি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তারা। মাঠটা আমরা বৃহৎ আকারে একটা স্টেডিয়াম করার পরিকল্পনা ছিল, সেটা হয়নি। আমরা সামনে একটা সুযোগ পেয়েছি উপজেলা স্টেডিয়াম করবার, সেরকম একটা কার্যক্রম চলছে। টেন্ডার প্রক্রিয়া এটা হয়েছে, আমরা অচিরেই আমাদের কাজ শুরু হবে। দ্রুত কার্যকরী উদ্যোগ না নিলে খুব তাড়াতাড়ি ওয়েলিংটন মাঠের অস্তিত্ব বিলীন হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ। বিরতির পর আবারও স্বাগত সারা বাংলায়। ঝিনাইদহের সদর সহ বিভিন্ন উপজেলার অন্তত ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫টি স্কুলে শিক্ষার্থীদের পড়াশোনা করানো হচ্ছে খোলা জায়গায়। দীর্ঘদিন এই অবস্থা চললেও কর্তৃপক্ষ ভবন সংস্কারে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। শেখ রুহুল আমিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপার এই স্কুল ভবনটি দেখলে মনে হবে শতবর্ষী পুরনো। ভাঙা দেয়াল আর খসে পড়া আস্তর নিয়ে এমনই অস্তিত্ব জানান দিচ্ছে ৯০ সালে প্রতিষ্ঠিত স্কুলটি। পরিত্যক্ত এই স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করছে গাছতলায়। ১১৪ জন বাচ্চাকে বসার জায়গা দিতে পারছি না, তাদের ঠিকমতো পাঠদান করতে পারছি না, বাচ্চারা অমনোযোগী হয়ে যাচ্ছে। অভিভাবকরা এসে বারবার অভিযোগ দিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, তা কবে কি হবে জানি না। একই চিত্র ঝিনাইদহের বেশিরভাগ স্কুলের। কোথাও বাঁশ দিয়ে কোনো রকমে পতন ঠেকিয়ে রাখা হয়েছে। ঝুঁকি নিয়েই এখানে পড়াশোনা করছে শিশুরা। যদি একটুখানি বৃষ্টি অথবা প্রখর রোদ হয় তাহলে বাচ্চাদের ছুটি দিতে আমরা বাধ্য হই। একটা ক্লাসরুম আমার মাঠে আর একটা ক্লাস আমার অফিস কক্ষে চালানো হচ্ছে। এখন যতদিন বিল্ডিং না আসে ততদিন এভাবেই ক্লাস চলবে। দীর্ঘদিনেও সংস্কারে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, তাই ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। ওই স্কুলটা ভাঙা, ওখানে ছেলেপেলে পরীক্ষা দিচ্ছে, খুব রিস্ক। তো আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের স্কুলের শ্রেণীকক্ষ ঠিক করে দেওয়ার জন্য। এদিকে ঝুঁকিপূর্ণ ভবনের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে, স্বীকার করেছে প্রাথমিক শিক্ষা অফিস। বলছে এসব ভবন পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেশ কিছু স্কুলে জরাজীর্ণ অবস্থা বিরাজ করছে। এই স্কুলগুলো দ্রুত পুনর্নির্মাণ এবং সংস্কারের জন্য পরিকল্পনা নিয়েছে। ঝিনাইদহের ৬ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৮৯৬টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধার সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগের ঘটনার তদন্ত চলছে। এতে দোষী প্রমাণ হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈরের মতিলাল উচ্চ বিদ্যালয় এলাকায় একটি সেতুর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরকারি জায়গায় বসতি উচ্ছেদে কোনো বাধা থাকতে পারে না বলেও মন্তব্য করেন নৌ পরিবহন মন্ত্রী। তদন্তে যেটা প্রমাণিত হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয় হলো জায়গাটা সরকারি। এখন যে তারা এই সরকারি জায়গায় অন্য কোনো স্থাপনা বা এটাকে কোনো উন্নয়নমূলক কার্যক্রম সরকার যদি করে তাহলে সেখান থেকে সরিয়ে দিতে পারে। যদি না সরে তখন সরকার সেই জায়গাটাকে উদ্ধার করার জন্য তখন উচ্ছেদ অভিযান করতে পারে। তো এই বিষয়ে যে কথাটা বলা হলো, এই ব্যাপারে তদন্তে বেরিয়ে আসবে যে দোষী বা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এদিকে নওগাঁর ১১টি উপজেলার সকল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকদের করণীয় শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের নামাজগড় গাউসুল আজম দাখিল মাদ্রাসার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নামাজগড় গাউসুল আজিব দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ। আপনাদের সম্মানে আমরা যথাযোগ্য। সিলেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি প্রিন্টিং প্রেস সহ 10টির দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার সকালে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বন্ধ দোকানে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। এরপর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীরা জানান এই ঘটনায় প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত কেয়ার বাংলাদেশের উদ্যোগে নগরীর আগ্রাবাদ হোটেলে 2 দিনব্যাপী পাট পণ্যের মেলা শেষ হয়েছে। মেলার শেষ দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তারা মেলায় তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে বেশ লাভ করেছেন। পাটের বহুবিধ ব্যবহারে ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ব্যাগ, ওয়ালম্যাট, শতরঞ্জি, রং বেরঙের শোপিস স্থান পেয়েছিল স্টলগুলোতে। এবারের মতো প্রতি বছরই পাট পণ্য মেলার আয়োজন সহ মেলার সময় আরও বাড়ানোর দাবি জানান এখানকার দর্শনার্থীরা। এবারের মেলায় 20টির মতো স্টল অংশগ্রহণ করে। একটু জিজ্ঞাসা করেন, আমি তো ঢাকার বাইরে। মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে সিলেটে শোভাযাত্রা করেছে জেলা তাঁতি লীগ। মঙ্গলবার দুপুরে কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিজয় শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজশাহীর চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম মেকিং এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহেদ, সেখানে বর্তমানে কি কি অনুষ্ঠান চলছে? পার্থ, ধন্যবাদ আপনাকে। শুরুতে যেটি জানিয়ে রাখি যে ড্রিম মেকিং প্রোডাকশন যেটি আছে এটি হচ্ছে রাজশাহীর একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান। তারা বিভিন্ন শর্ট ফিল্ম, বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করে থাকে। তারা মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ইতিমধ্যে করেছে। আজকে হচ্ছে এই সংগঠনটির 3য় প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখাই আমার বাম পাশে কিন্তু ইতিমধ্যেই কেক কাটার আয়োজন করা হয়েছে। এখানে এটি 3য় প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। এখানে যারা এই সংগঠনের সদস্য আছেন সেই সঙ্গে রাজশাহীর যারা চলচ্চিত্র নির্মাণ করে থাকেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে জমায়েত হয়েছেন। তারা এই অনুষ্ঠানটি উদযাপন করছেন। এই ড্রিম মেকিং যে প্রোডাকশন হাউসটি আছে, এই প্রোডাকশনটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এরা কিন্তু মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র বেশিরভাগ নির্মাণ করে থাকে। ইতিমধ্যে এই সংগঠনটির যারা কর্মী আছেন তারা কিন্তু চলচ্চিত্র নির্মাণ করে দেশে বিদেশে কিন্তু বিভিন্ন রকমের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, আমরা এটুকু জানি। আমরা এখন একটু কথা বলতে চাই ড্রিম মেকিং প্রোডাকশনের যিনি কর্ণধর আছেন চয়ন, আপনাকে শুরুতেই যে প্রতিষ্ঠাবার্ষিকী এর জন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনার এই সংগঠনটি রাজশাহীতে 3 বছর ধরে কাজ করছে চলচ্চিত্র নিয়ে। তো এর মূল উদ্দেশ্যটা কি আপনাদেরকে যদি একটু বলতেন? মূল উদ্দেশ্য হচ্ছে যে সুস্থ ধারার ফিল্ম বানানো আমাদের টার্গেট। আর রাজশাহীতে আমাদের প্রোডাকশনে যেন বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা এখান থেকে উঠে আসে, আমরা চেষ্টা করছি নতুন নতুন চলচ্চিত্র নির্মাতা উঠে আসবে। আর আমরা চেষ্টা করছি শর্ট ফিল্মগুলো বেশি করে বানানো। এই আমাদের আজকে 3য় বর্ষ পূর্ণ হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে যে আমরা। ধন্যবাদ চয়ন আপনাকে। পার্থ, আরও একটু যদি আমি বলি যে রাজশাহী কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু কমিউনিটি যে চলচ্চিত্র সেটি কিন্তু নির্মাণ করে আসছেন। আজকে এই অনুষ্ঠানে আরও আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঋত্বিক ঘটক ফিল্ম সভাপতি এবং চলচ্চিত্র নির্মাতা আহসান কবির লিটন। আমরা একটু আহসান কবির লিটনের সঙ্গে কথা বলতে চাই যে ঢাকার বাইরে এই যে আপনারা চলচ্চিত্রগুলি নির্মাণ করছেন এবং এই যে সংগঠনগুলি গড়ে উঠছে, এটিকে আপনি কিভাবে আসলে দেখেন? উত্তরবঙ্গের চলচ্চিত্র নির্মাণ নিয়ে আমরা কাজ করছি। সহজ কথায় যে চলচ্চিত্রের বিকেন্দ্রীকরণ না করলে পারে আমি মনে করি চলচ্চিত্র শিল্পের বিকাশ ঘটবে না।
তো এই রাজশাহী থেকে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তারও একটি অংশ আজকে ড্রিম মেকিং প্রোডাকশন হাউস সে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে আজকে সেটিও প্রদর্শন করবে। আমি মনে করি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বিকাশ ঘটাতে হলে এটাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে, তাহলে আমাদের এই চলচ্চিত্র শিল্পের একটি পরিপূর্ণভাবে বিকাশ ঘটবে এবং আমাদের উত্তরবঙ্গের চলচ্চিত্র আমরা একটা পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি আশা করি গড়ে তুলতে সক্ষম হব। আপনি তো প্রত্যাবর্তন নামে একটি কমিউনিটি চলচ্চিত্র করে দেশব্যাপী আলোচনায় আসছিলেন, এবং তাহলে সরকারের সহযোগিতা কতটুকু পাচ্ছেন এই চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে? আমি বলবো ওইভাবে এখনও আমাদের সেই চলচ্চিত্র ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে সরকারের সহযোগিতা হাত এখনও বাড়িয়ে দেয়নি, তবে আমাদের স্থানীয় যে এমপি মহোদয় রয়েছে তিনি আমাদের চলচ্চিত্র সংসদগুলোকে যথেষ্ট সহযোগিতা করছেন। ধন্যবাদ আহসান কবির লিটন আপনাকে। পার্থ, আপনি দেখছিলেন যে খুবই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকে ড্রিম মেকিং প্রোডাকশন তাদের 3 বছর পূর্তি উৎসব উদযাপন করছে। এভাবে যদি চলচ্চিত্রকে সরকারিভাবে উৎসাহিত করা হয় তাহলে আরও নতুন নতুন চলচ্চিত্র নির্মাতা বের হয়ে আসবে সারা দেশে এবং সমৃদ্ধ হবে আমাদের চলচ্চিত্র। পার্থ, ধন্যবাদ শাহেদ আপনাকে। দর্শক, রাজশাহী ড্রিম মেকিং প্রোডাকশনের 3য় বর্ষপূর্তিতে সেখানকার আয়োজনের সবশেষ খবর জানছিলেন আমাদের রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সালমা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর মেয়র, সদর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যরা। এছাড়া ওপেন হাউস ডেতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। অনুষ্ঠানে পুলিশ সুপার নিজের বাহিনীর সেবা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। ডিসেবলড স্টুডেন্টস সোসাইটি অফ চিটাগাং ইউনিভার্সিটির আয়োজনে চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত টেকসই ভবিষ্যৎ গড়ি 17টি লক্ষ্য অর্জন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধীদের নিয়ে 2 দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা বাংলার এই পর্যায়ে কৃষি খবর। উন্নত জাতের আলু বীজ কিনে বিপাকে জয়পুরহাটের খেতলাল উপজেলার অর্ধশতাধিক কৃষক। উচ্চ মূল্যে আলু বীজ কিনে রোপণের 1.5 মাস পরও জমিতে গাছ উঠছে না। কৃষকদের অভিযোগ, স্থানীয় বীজ ব্যবসায়ীর প্রতারণার কারণেই তারা আলু ক্ষেত নিয়ে সমস্যায় পড়েছেন। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খেতলাল উপজেলার মাটিহাস গ্রামের নতুন জাতের মিউজিকা আলু চাষ করে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। প্রায় 100 বিঘা জমিতে তারা ওই আলু চাষ করেছেন। এতে বীজ সহ প্রতি বিঘা তাদের খরচ হয়েছে প্রায় 17 থেকে 18 হাজার টাকা। জমিতে ঠিকমতো গাছ না ওঠায় ফলন বিপর্যয়ে চরম লোকসানের আশঙ্কা করছেন তারা। 3 বিঘা মাটি 25,000 টাকার বীজ কিনছি, এখনো কোনো গাছ দেখা পাইনি। বীজ ব্যবসায়ীর কাছ থেকে আলু নিয়েছে এবং বিঘার পর বিঘা জমি লাগাইছে, জমিতে কোনো আলুর গাছ নেই। আলু বীজ কিনে প্রতারিত কৃষকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছেন স্থানীয় কৃষি বিভাগ। আর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা। আমি নিজে এবং কৃষি অফিসার সেটা সরজমিনে তদন্ত করেছি। সরজমিনে তদন্ত করে একটি রিপোর্ট আমরা অচিরেই দিচ্ছি। বীজ আলুর প্রতারণার কোনো অভিযোগ স্থানীয় বীজ জেলার ব্যবসায়ীর বিরুদ্ধে পাওয়া যায়, প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অধিক ফসল উৎপাদনের বীজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের বীজ সরবরাহের দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সম্ভাবনার বাংলাদেশের খবর জানিয়ে শেষ করছি আজকের সারা বাংলা। বাগেরহাটে নারকেলের পরিত্যক্ত আচার দিয়ে তৈরি গহনাসহ বিভিন্ন দ্রব্য এশিয়া, আমেরিকা ও ইউরোপে রপ্তানি হচ্ছে। এসব পণ্য থেকে দেশ আয় করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আর এসব কাজ করছেন নারী উদ্যোক্তারা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাগেরহাট প্রতিনিধি আহসানুল করিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নারকেলের খোল বা মালা
এখন আর ফেলনা নয়। এই খোল দিয়ে বাগেরহাটে কোকোসেল বাটন ইউনিট নামে একটি প্রতিষ্ঠান বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করছেন বিভিন্ন ডিজাইনের বোতাম ও নারীদের নানা রকম অলংকার। এর মাধ্যমে এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। হাতের চুড়ি, অলম্যাট, তারপরে হ্যান্ডব্যাগ, পার্স ব্যাগ ইত্যাদি তৈরি করি। তো এগুলো করে আমরা টাকা উপার্জন করে নিজেদের সংসার চলাই। বাগেরহাটে এই জিনিসগুলো তৈরি করি, আমরা গর্ববোধ করি যে বিদেশি লোকজন এগুলো পরে এই গহনাগুলো, এতে আমরা খুব আনন্দিত। নারী উদ্যোক্তারা জানান, দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, আর এসব পণ্য বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। বিভিন্ন মহিলাদের জুয়েলারি, বোতাম, শোপিস, বিশেষ করে ওয়ালমেট, এগুলো বাইরের দেশে আমেরিকায়, লন্ডনে, কোরিয়ায় ব্যাপক চাহিদা আছে এবং সেখানে বাজারজাতকরণ হচ্ছে। আগামীতে এই শিল্পের আরও প্রসার হবে বলে আশাবাদী এই কর্মকর্তা। অন্যান্য উদ্যোক্তারাও এইভাবে আগায় আসে এবং আগ্রহী প্রকাশ হয়, তাহলে দেখা যাচ্ছে বিসিকের এই বাগেরহাট বিসিক তথা সমগ্র বিসিকটাই একটা অন্য রূপ ধারণ করবে এবং অর্থনীতিতে এরা বিশাল অবদান রাখতে পারবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খুব সহজেই এই শিল্প বড় ধরনের বিস্তৃতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাবমূর্তি পুনরুদ্ধারে নারায়ণগঞ্জ হতে পারে কমিশনের শেষ সুযোগ, বলছেন নির্বাচন বিশ্লেষকরা। স্বাধীনতার ৪৫ বছর পরও সুনামগঞ্জে চলছে মোহাম্মদ আলী জিন্নার নামে প্রাথমিক বিদ্যালয়, পরিবর্তনের দাবি স্থানীয়দের। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংকটই কারণ, বলছেন সংশ্লিষ্টরা। নানান আয়োজনে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন নবী পালিত, ধর্মের প্রকৃত বাণী সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান। দর্শক, এ ছিল আজকের সারা বাংলার সর্বশেষ খবরাখবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।